বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে ইন্ডিয়ার বেস্ট ব্যাংকিং কোম্পানিটা ডিসকাস করব, যে কোম্পানিটা এখান থেকে ভবিষ্যতে মাল্টিপল রিটার্ন দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। কোম্পানিটার মধ্যে বিশাল বড়সড় কিছু ডেভেলপমেন্ট এবং ইনক্রিজ, যে সাইনগুলোর জন্য একটা ব্যাংকিং কোম্পানি শেয়ার প্রাইস বড়সড় অ্যাপ্রিসিয়েশন হতে পারে, সেই প্রত্যেকটা সাইন আপনি কোম্পানির মধ্যে পেয়ে যাবেন। তাতে আপনি কোম্পানির এনপিএ রেশিও দেখলে কন্টিনিউ কোম্পানির গ্রস এনপিএ এবং নেট এনপিএ রিডিউস হচ্ছে। কোম্পানির ইন্টারেস্ট কভারেজ রেশিও সেখানেও পজিটিভ সাইন রয়েছে। যদি আপনি ব্যাংকিং কোম্পানির আদার্স যে কয়টা ব্যাংকিং কোম্পানি দেখবেন, সকল ব্যাংক কিন্তু তাদের ডিপোজিটকে গ্রোথ করতে পারছে না, আগের থেকে ইনক্রিজ করতে পারছে না। তার এগেনস্টে এই কোম্পানি তার ডোমেস্টিক ডিপোজিটকে কন্টিনিউ ইনক্রিজ করছে, লাইফ টাইম হাইস্ট লেভেলে রেখেছে এবং কোম্পানির ফরেন এক্সপোজারকেও ডিপোজিটকেও ইনক্রিজ করছে। এক কথায় বলতে গেলে যেই পজিটিভ সাইনগুলো একটা ব্যাংকিং কোম্পানিকে বাম্পার লেভেল রিটার্ন দেওয়ার জন্য প্রস্তুত থাকে, সেই প্রত্যেকটা সাইন এই কোম্পানির মধ্যে আপনি দেখতে পাবেন। এবং তার সাথে সাথে কোম্পানিতে একদমই রিজনেবল ভ্যালুয়েশনে অ্যাভেলেবেল রয়েছে, যে কারণে আমি মনে করছি যদি আপনি একটু লং টার্মে ইনভেস্ট করার জন্য গ্রেট মাল্টিপল রিটার্নের মতন কোম্পানি খুঁজছেন, তাহলে ডেফিনেটলি এই ব্যাংকিং কোম্পানিটা আপনার ওয়াচ লিস্টে অ্যাড করা উচিত। কোনো কারণবশত মার্কেট যদি সামান্যতম ডাউনে আসে, কোনো নেগেটিভ সেন্টিমেন্টের কারণে, যেমন আমরা যদি ইউএস মার্কেটকে ফলো করি, লাস্ট 2-3 দিন ধরে ইউএস মার্কেট একটু ভালোই কারেকশন করছে এবং লাস্টের দিন আমাদের ইন্ডিয়ান মার্কেটও কারেকশন করেছিল। তার এগেনস্টে এই কোম্পানিটা যদি মার্কেট ফলের কারণে আপনি ডিসকাউন্টে পেয়ে যান, আমি মনে করছি এখানে ওভার অ্যালোকেশনের সাথে একটু বড় সড়ো অ্যালোকেশন করে যদি রাখতে পারেন, ডেফিনেটলি কোম্পানিটা এখান থেকে বাম্পার লেভেল রিটার্ন দেওয়ার জন্য প্রস্তুত। সবার প্রথমে বলে দিচ্ছি, এই কোম্পানিটা যখন আদার্স লোকেরা এই সমস্ত কোম্পানি ছুতে ভয় পেত, তখন এই কোম্পানি আমি ডিসকাস করেছিলাম এবং সেখান থেকে 4 গুণ প্রফিট নিয়ে আমি এই কোম্পানি থেকে এক্সিট করেছি এবং যেদিন এন্ট্রি নিয়েছি, যেদিন এক্সিট করেছি, সমস্ত ডিটেলস আপনার ইনস্টাগ্রামে পেয়ে যাবেন। তো ভিডিও শুরুতেই বলে দিচ্ছি, যদি আমার অ্যাক্টিভিটিস আপনারা জানতে চান যে আমি কোন শেয়ারে এন্ট্রি করছি, কোথায় এক্সিট করছি, তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নেবেন এবং লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করবেন। ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবেন আমার ফেসবুক পেজে। তো চলুন যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করছি, কোম্পানির মধ্যে কি ডেভেলপমেন্ট আছে, কেন আমি এই কোম্পানিটাকে মাল্টিপল রিটার্ন দেওয়ার মতন পোটেনশিয়াল বলে গণ্য করছি, সেই প্রত্যেকটা পয়েন্ট আপনার সাথে ডিটেইল অ্যানালাইসিস প্রেজেন্ট করার চেষ্টা করব। যেটা বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। সবার প্রথমে কোম্পানির বিজনেস মডেলে কি পজিটিভ সাইন আছে সেগুলো শেয়ার করব। তারপর কোম্পানি অ্যাকচুয়ালি কতটা টার্গেট দিতে পারে, মানে লং রানের জন্য কতদূর পোটেনশিয়াল আছে, সেটা কোম্পানির ভ্যালুয়েশন অ্যানালাইসিসে গিয়ে আমি কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট থেকে কিছু ইম্পর্টেন্ট ডেটা আপনার সামনে প্রেজেন্ট করব, যেটা দিয়ে আপনারা ডেফিনেটলি আইডেন্টিফাই করতে পারবেন যে কোম্পানিটা কতদূর যাওয়ার পোটেনশিয়াল রয়েছে। কোম্পানিটা নিয়ে ডিসকাস করার আগে দুটো আপনার সাথে অ্যানাউন্সমেন্ট রয়েছে। সবার প্রথমে মাথায় রাখবেন, এখানে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয়, আপনার অ্যানালাইসিস ইউজ করবেন, তারপরে আপনি কোম্পানিতে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কনসাল্ট নিয়ে তারপর ইনভেস্টমেন্ট করবেন। আর সেকেন্ড পয়েন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ বাংলাতে স্টক মার্কেট রিলেটেড অরিজিনাল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যদি আপনি শিখতে চান, তাহলে ডেফিনেটলি লার্ন ফর আর্ন আপনার অ্যানালাইসিসকে অনেক বেশি ইনক্রিজ করবে এবং অরিজিনাল অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিসে আপনাকে ইনক্রিজ করতে সাহায্য করবে, মানে আপনার এক্সপিরিয়েন্স এবং নলেজকে গেইন করতে সাহায্য করবে। তো অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না, কারণ চ্যানেলের রিচ যত বাড়বে আমার ইন্টারেস্ট তত বাড়বে, যেখানে আপনারা আরো বেশি অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস আমার থেকে দাবি করতে পারেন। তো চলুন আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। সবার প্রথমে যদি আমি ব্যাংকের পারফরমেন্স হাইলাইটস এর লেটেস্ট Q1 FY25 এর কিছু ডেটা আপনার সামনে প্রেজেন্ট করি, তাহলে সবার প্রথমে দেখুন কোম্পানি, যদি আমি প্রফিটেবিলিটি রেশিওর মধ্যে 4টে রেশিও দেখি, তার মধ্যে কোম্পানির নেট প্রফিট ইয়ার অন ইয়ার বেসিসে এখানে দেখতে পাচ্ছেন 159% ইনক্রিজ হয়েছে। যদি আপনি নেক্সট পয়েন্টে কোম্পানির রিটার্ন অন অ্যাসেট দেখেন, যেটা ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট রেশিও, এখানেও দেখতে পাচ্ছেন 48 BPS ইয়ার অন ইয়ার 0.82% ইনক্রিজ হয়েছে। যদি আপনি কোম্পানির নেট ইন্টারেস্ট ইনকাম দেখেন, এখানেও কিন্তু ইয়ার অন ইয়ার বেসিসে 10.23% ইনক্রিজ হয়েছে। যদি আপনি কোম্পানির অপারেটিং প্রফিট দেখেন, তাহলেও 10.27% ইয়ার অন ইয়ার এখানে ইনক্রিজ হয়েছে। তো প্রফিটেবিলিটির দিক থেকে সবকটাই পজিটিভ সাইন কোম্পানির মধ্যে অ্যাভেলেবেল। নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির অ্যাসেট কোয়ালিটি বলি, এখানেও কিন্তু কোম্পানির সবকটা পজিটিভ সাইন দেখাচ্ছে। যদি আপনি ব্যাংকিং কোম্পানির মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট রেশিওর মধ্যে কোম্পানির গ্রস এনপিএ দেখেন, তাহলে GNPA কোম্পানি এখানে 275 পয়েন্ট বেসিসে কিন্তু ইয়ার অন ইয়ার বেসিসে এখানে ডাউন করেছে, যেটা কোম্পানির অ্যাসেট কোয়ালিটিকে বোঝায়। এখানে দেখছেন 4.9% এসছে। যদি আপনি কোম্পানির নেট এনপিএ দেখেন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট রেশিও, গ্রস এনপিএ নেট এনপিএ দুটোই কিন্তু কন্টিনিউ রিডিউস হচ্ছে। এখানে আজকের দিনে কোম্পানির লেটেস্ট ইয়ার অন ইয়ার বেসিসে 138 পয়েন্ট বেসিসে কোম্পানি তার
নেট এনপিএ কে রিডিউস করেছে। নেট এনপিএ যত কমবে তত কিন্তু আপনার প্রফিটেবিলিটি ইনক্রিজ হবে, যে কারণে প্রফিটের সবকটা রেশিওকে আপনি উপরে যেতে দেখছেন। যদি আপনি কোম্পানির পিসিআর দেখেন তাহলে কোম্পানির পিসিআরও কিন্তু এখানে উপরে যাচ্ছে। পিসিআর মানে হচ্ছে প্রভিশন কভারেজ রেশিও, মানে প্রভিশন কভারেজ রেশিও কিন্তু আপনার ইয়ার অন ইয়ার বেসিসে 95.9% ইনক্রিজ হয়েছে। যদি আপনি কোম্পানির ক্রেডিট কস্ট দেখেন তাহলে ক্রেডিট কস্টও কিন্তু ডাউনে আসছে। ক্রেডিট কস্ট যত আপনার ডাউনে আসবে তত কিন্তু ব্যাংকের ইনকাম বাড়বে। তো সবকটা পজিটিভ সাইন কোম্পানির মধ্যে অলরেডি আমি দেখতে পাচ্ছি। নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির গ্লোবাল বিজনেসের কিছু কথা বলি, গ্লোবাল বিজনেস থেকেও বিশাল বড় পজিটিভ সেন্টিমেন্ট। যদি আপনি কোম্পানির গ্লোবাল বিজনেস দেখেন তাহলে ইয়ার অন ইয়ার বেসিসে 10.03% এখানে ইনক্রিজ রয়েছে। গ্লোবাল ডিপোজিট যদি আপনি দেখেন তাহলে এখানেও কিন্তু 8.5% ইয়ার অন ইয়ার বেসিসে ইনক্রিজ হয়েছে। গ্লোবাল ডিপোজিটও আপনার কাছে ইনক্রিজ হচ্ছে, যেখানে আদার্স ব্যাংক কোম্পানি তার ডিপোজিটকে ডাউনে নিচ্ছে, তার এগেইনস্টে এই কোম্পানি গ্লোবাল ডিপোজিটকে এমনকি ডোমেস্টিক ডিপোজিটকেও কিন্তু ইনক্রিজ করছে। যদি আপনি কোম্পানির গ্লোবাল অ্যাডভান্সেস দেখেন যেটাও কিন্তু উপরে যাচ্ছে, এটাও পজিটিভ সাইন। ইয়ার অন ইয়ার বেসিসে 12.2% ইনক্রিজ হয়েছে। যদি আপনি কোম্পানির আদার্স যে কোনো রেশিওগুলো আপনি দেখতে পাবেন সবকটা কিন্তু কোম্পানির র্যাম অ্যাডভান্সেস যদি আপনি দেখেন তাহলে এখানেও কিন্তু পজিটিভ সাইন আছে। তো ওভারঅল ফিনান্সিয়াল হাইলাইটস এর মধ্যে লেটেস্ট কোয়ার্টারে কোম্পানির সুপার ডুপার পজিটিভ সাইন এখানে প্রোভাইড করছে। নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির ফোকাস করি প্রফিটেবিলিটির উপরে, তাহলে প্রফিটেবিলিটিতে যা দেখুন না কেন সব দিক থেকে এখানে পজিটিভ সাইন রয়েছে। যদি আপনি কোম্পানির নেট প্রফিট দেখেন তাহলে কন্টিনিউ আপ ট্রেন্ডে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যত দিন যাচ্ছে কোম্পানির নেট প্রফিট কিন্তু কন্টিনিউ ইনক্রিজ হচ্ছে। এবং লেটেস্ট আমি যদি 2022 থেকে স্টার্ট করে লেটেস্ট কোয়ার্টার পর্যন্ত দেখি তাহলে কোম্পানি লাইফ টাইমে হাইয়েস্ট নেট প্রফিট পোস্ট করে বসে আছে। যদি কোম্পানির রিটার্ন অন অ্যাসেট দেখেন এখানেও কিন্তু কন্টিনিউয়াসলি পজিটিভ সাইন দেখতে পাচ্ছেন। কন্টিনিউ কোম্পানি তার রিটার্ন অন অ্যাসেটকে ইনক্রিজ করছে এবং লেটেস্ট কোয়ার্টারে কিন্তু কোম্পানি লাইফ টাইমে সবথেকে হাইয়েস্ট রিটার্ন অন অ্যাসেটে বসে আছে। যদি আপনি কোম্পানির অপারেটিং প্রফিট দেখেন তাহলে কোম্পানির অপারেটিং প্রফিটও কিন্তু কন্টিনিউ ইনক্রিজ হচ্ছে। 5265 থেকে ইনক্রিজ করে এটাকে 6581 লাইফ টাইমে সবথেকে হাইয়েস্ট কোম্পানির অপারেটিং প্রফিট পোস্ট করেছে। যদি কোম্পানির নেট ইন্টারেস্ট ইনকাম দেখেন যেটা ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট রেশিও, সেটাও দেখতে পারেন কোম্পানি তার লাইফ টাইমে সবথেকে হাইয়েস্ট নেট ইন্টারেস্ট ইনকাম পোস্ট করে বসে আছে। নেক্সট পয়েন্টে যদি আমি যে কোনো ব্যাংকিং কোম্পানির সবথেকে গ্রেট রেশিওটা যদি আমি দেখি, সবথেকে ইম্পর্টেন্ট রেশিও অ্যাসেট কোয়ালিটির মধ্যে এনপিএ নন পারফর্মিং অ্যাসেট, মানে ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে যদি আপনি ব্যাংকে টাকা প্রোভাইড না করেন, যেই টাকাটা ব্যাংক ধরে নেবে সেটা রিকভারি হবে না, সেটা রিজার্ভ ব্যাংকের কাছে প্রভিশন করতে হয়। তো প্রভিশন আপনি যত বেশি করে দেবেন অথবা আপনার প্রভিশন যত কম হবে মানে এনপিএ তত কম হবে, সেটা আপনার জন্য তত বেশি পজিটিভ সাইন। তো ব্যাংকিং কোম্পানির এনপিএ যদি আপনি দেখেন তাহলে এই ব্যাংকের এনপিএ কন্টিনিউয়াসলি রিডিউস হচ্ছে। 2022 থেকে শুরু করে 2024 পর্যন্ত যদি আমি দেখি তাহলে দেখুন 11.8% গ্রস এনপিএ থেকে কোম্পানি সেটাকে কন্টিনিউ রিডিউস করছে এবং 4.98% কোম্পানি এনপিএ তে নিয়ে এসেছে। এনপিএ যত রিডিউস করবে কোম্পানির ভবিষ্যতের প্রফিটেবিলিটি তত ইনক্রিজ হবে, কারণ কোম্পানির প্রভিশন কভারেজ রেশিও তত ইমপ্রুভ হচ্ছে। যদি আপনি কোম্পানির নেট এনপিএ দেখেন তাহলে কন্টিনিউয়াসলি কিন্তু রিডিউস হচ্ছে 4.8% থেকে আজকে 0.6%। তার মানে যতটা ক্যাপিটাল আপনার প্রফিটেবিলিটি থেকে এখানে এনপিএ পে করার জন্য চলে যাচ্ছে সেই টাকাগুলো ভবিষ্যতে আপনার দিতে হবে না, তাহলে ভবিষ্যতে আপনার সেই সমস্ত টাকা নেট প্রফিটে চলে যাবে, যে কারণে আপনার কোম্পানির রিটার্ন অন অ্যাসেট ইনক্রিজ হবে, রিটার্ন অন ইকুইটি ইনক্রিজ হবে, যে কারণে কোম্পানির পি রেশিও রিডিউস হবে এবং একই সাথে সাথে আপনার কোম্পানির বুক ভ্যালুকে ইনক্রিজ করতে সাহায্য করবে। যেটা আমি একটু পরেই কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যখন করব তখন আমরা আপনাদের বোঝানোর চেষ্টা করব যে অ্যাকচুয়ালি চেঞ্জেসটা কোথায় হচ্ছে। তো এনপিএ রেশিও যত রিডিউস হবে সেটা তত পজিটিভ সাইন। অ্যামাউন্ট হিসেবে যদি আমি কোম্পানির এনপিএ দেখি তাহলে গ্রস এনপিএ 92,000 থেকে এটা রিডিউস হয়ে 51,000 চলে এসেছে, 50%-এর আশেপাশে রিডিউস হয়েছে। যদি আপনি নেট এনপিএ দেখেন তাহলে 34,000 থেকে কন্টিনিউ রিডিউস হয়ে এখানে দেখুন মাত্র 5,930 কোম্পানির নেট এনপিএ রয়েছে। তো বিশাল পরিমাণে কোম্পানি এনপিএ এর উপর ফোকাস করছে, যে কারণে এখন প্রফিটেবিলিটি তো আপনি দেখতে পাচ্ছেন না, ভবিষ্যতের প্রফিটেবিলিটিকে কোম্পানি শো করাচ্ছে। তো প্রত্যেকটা পজিটিভ সাইন কোম্পানির অ্যাসেট কোয়ালিটিতে আমরা দেখতে পাচ্ছি। কোম্পানির অ্যাসেট কোয়ালিটির আরো 4টে পয়েন্টসের উপর আমি ফোকাস করি তাহলে কোম্পানির পিসিআর যদি আপনি দেখেন, যেটাকে আমরা বলি প্রভিশন কভারেজ রেশিও, প্রভিশন কভারেজ রেশিও কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ডে রয়েছে। 62% থেকে এটাকে ইনক্রিজ করে কোম্পানি লাইফ টাইমে সবথেকে হাইয়েস্ট 88%-এ নিয়ে গেছে, খুবই পজিটিভ সাইন। যদি আপনি কোম্পানির পিসিআর নরমাল পয়েন্ট বেসিসে দেখেন তাহলে 81.6% থেকে সেটাকে ইনক্রিজ করে কোম্পানি 95.9%-এ নিয়ে গেছে।
যদি আপনি কোম্পানির ক্রেডিট কস্ট দেখেন, যেটা ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, আপনি যার কাছ থেকে ক্রেডিট করছেন তাকে আপনি কতটা কস্ট আপনার দিতে হচ্ছে। তো ক্রেডিট কস্ট যদি আপনি দেখেন তাহলে লাস্ট 4 বছরের টাইম পিরিয়ডে সব থেকে লোয়েস্ট লেভেল কোম্পানির এখানে ক্রেডিট কস্ট দেখাচ্ছে। যদি আপনি এখানে ডেটা দেখেন তাহলে কোম্পানি এখানে 2 বছরের ডেটা দিয়েছে, 2022 থেকে 2025 ফার্স্ট কোয়ার্টার পর্যন্ত। এখানেও কিন্তু পজিটিভ সাইন আছে, যেটা দেখুন কোয়ার্টার 4 FY22 তে 2.45% ছিল, সেটা কন্টিনিউ রিডিউস হচ্ছে এবং ইন্টারেস্ট রেট যত আরো রিডিউস হবে, এখনো তো ইন্টারেস্ট রেট কাট হওয়া স্টার্টই হয়নি, তাও কিন্তু কোম্পানির ক্রেডিট কস্ট রিডিউস হচ্ছে এবং ভবিষ্যতে কোম্পানির ক্রেডিট কস্ট আরো রিডিউস হবে, কারণ গভর্নমেন্ট ইন্টারেস্ট রেটকে যত কস্ট ডাউন করবে তত কিন্তু কোম্পানির প্রফিটেবিলিটি ইনক্রিজ হবে এবং ক্রেডিট কস্ট ডাউনে যাবে। তো খুবই পজিটিভ সাইন। যদি আপনি কোম্পানির স্লিপেজ দেখেন তাহলে স্লিপেজে কিন্তু এখানে কন্টিনিউ কম হচ্ছে। দেখুন 10,506 থেকে এটা রিডিউস হয়ে একদম লাইফ টাইমে অলমোস্ট সব থেকে লোয়েস্টের আশেপাশে চলে এসেছে 1,755 কোটি। তো প্রত্যেকটা পজিটিভ সাইন এই ব্যাংকের মধ্যে আমি দেখতে পাচ্ছি। চলুন এবার কোম্পানির বিজনেস মিক্সের যদি আমি 3টে ডেটা আপনার সাথে শেয়ার করি, তাহলে কোম্পানি গ্লোবাল ডিপোজিট এবং গ্লোবাল অ্যাডভান্সেস এবং তার সাথে কোম্পানি গ্লোবাল বিজনেস সবকটাই কিন্তু পজিটিভ সেন্টিমেন্ট দেখাচ্ছে। যদি আপনি কোম্পানির সবার প্রথমে গ্লোবাল বিজনেস দেখি, তাই দেখুন লেফট সাইডে কোম্পানি গ্লোবাল বিজনেসে যদি আমি ইনক্রিজ দেখি তাহলে ইয়ার অন ইয়ার বেসিসে দেখতে পাচ্ছেন 10% ইনক্রিজ হচ্ছে। এখানে রাইট সাইডে আপনি ডেটা দেখতে পাচ্ছেন জুন 2023-এ, যেখানে কোম্পানির টোটাল গ্লোবাল বিজনেস 22,14,741 কোটি ছিল, যেটাকে ইনক্রিজ করে লাইফ টাইমে সব থেকে হাইস্ট করেছে 22 লক্ষ থেকে 24,36,929 কোটিতে নিয়ে গেছে। যদি আপনি কোম্পানির গ্লোবাল ডিপোজিট দেখেন তাহলে এখানেও কিন্তু ইনক্রিজ হচ্ছে এবং কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে। যদি আপনি 2023-এর ডেটা দেখেন, দেখুন এখানে 12,97,905 কোটি ছিল, যেটা ইনক্রিজ করে 12 লক্ষ থেকে কোম্পানি 14 লক্ষতে নিয়ে গেছে। তাহলে ডিপোজিটও কিন্তু গ্লোবাল থেকে ইনক্রিজ হচ্ছে। যদি আপনি গ্লোবাল অ্যাডভান্সেস দেখেন, এখানেও পজিটিভ সাইন আছে। গ্লোবাল অ্যাডভান্সেস যদি আপনি দেখেন তাহলে এখানে 91,6,836 কোটি ছিল, যেটাকে ইনক্রিজ করে কোম্পানি 101 লক্ষতে নিয়ে গেছে। তো কন্টিনিউ কিন্তু এখানে ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন। গ্লোবাল বিজনেস যদি আপনি দেখেন তাহলে গ্লোবাল বিজনেস এখানে 10% ইনক্রিজ হচ্ছে এবং যদি আপনি গ্লোবাল ডিপোজিট দেখেন তাহলে 8.5% ইনক্রিজ হয়েছে এবং তার সাথে সাথে যদি আপনি কোম্পানি গ্লোবাল অ্যাডভান্সেস দেখেন তাহলে 12.2% ইনক্রিজ হয়েছে। তো সবকিছুই কিন্তু এখানে পজিটিভ সাইনে রয়েছে। কোম্পানির কাছে ক্যাশেরও কিন্তু অভাব নেই, গ্লোবাল মার্কেট থেকেও কোম্পানি প্রচুর পরিমাণে ক্যাশ নিয়ে আসতে। নেক্সট পয়েন্টে যদি আমি এই ব্যাংকের কোর রিটেল অ্যাডভান্সের কথা বলি, তাহলে যে জায়গায় সিকিউরিটি বেশি রয়েছে সেখানে কোম্পানি তার এক্সপোজারকে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে এবং যেটা একটু আনসিকিউর সেখানে কোম্পানি তার এক্সপোজারকে অ্যাভারেজ লেভেলে রেখেছে, সেরকম ইনক্রিজ করছে না। সবার প্রথমে যদি আমি কোর রিটেল পার্সেন্টেজ দেখি তাহলে এখানে 15% ইনক্রিজ হয়েছে এবং অ্যাভারেজ লেভেলে চলছে। ইয়ার অন ইয়ার বেসিসে এখানেও 15% ইনক্রিজ রয়েছে, কিন্তু এটা অ্যাভারেজ লেভেলে সেরকম গ্রোথ করছে না। কিন্তু যদি আমি কোম্পানির হোম লোন দেখি তাই দেখুন যেটা কন্টিনিউ ইনক্রিজ হচ্ছে 88,742 থেকে ইনক্রিজ করে এটা 1,01,000 লেভেলে নিয়ে গেছে। কন্টিনিউ হোম লোন হিউজ পরিমাণে ইনক্রিজ হচ্ছে এবং রিটেল লোন কিন্তু অ্যাভারেজ ইনক্রিজ হচ্ছে। যদি আপনি কোম্পানির ভেহিকেল লোন দেখেন, এটাও সিকিউর লোন থাকে, একটু সিকিউর রিটেলের থেকে, এখানে অ্যাভারেজ গ্রোথ করছে। পার্সোনাল লোন যদি আমি দেখি তাহলে 3 বছরে অ্যাভারেজ লেভেলেই রয়েছে, যেটা দেখুন ডিসেম্বর 2023-এ 22,605 কোটি ছিল, সেটা 22,300 কোটি, মানে অ্যাভারেজ ডাউন ট্রেন্ডে এসছে। মানে সব থেকে রিস্কি লোনটায় কোম্পানি তার এক্সপোজার রিডিউস করেছে এবং সব থেকে সেফেস্ট লোনটাতে কোম্পানি তার এক্সপোজারকে কন্টিনিউ ইনক্রিজ করছে, যেটা কোম্পানির ভবিষ্যৎকে আরো বেশি সিকিউর করছে এবং ভবিষ্যতের প্রফিটেবিলিটি আনতে কোম্পানিকে সাহায্য করবে। চলুন এবার কোম্পানির যদি আমি কিছু ইম্পর্টেন্ট প্রফিটেবিলিটি রেশিওর উপর নজর দিই, তাহলে এখানে কতটা ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। সবার প্রথমে ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে রিটার্ন অন অ্যাসেট ইম্পর্টেন্ট। কোয়ার্টার 1 FY24-এ যেটা মাত্র 0.34% ছিল, সেটাই কোয়ার্টার 1 FY25-এ কত করেছে? 0.82%। হিউজ পরিমাণে 2 গুণের বেশি ইনক্রিজ করেছে, অলমোস্ট 3 গুণের আশেপাশে। যদি আপনি কোম্পানির রিটার্ন অন অ্যাসেট দেখেন, এখানেও বিশাল পরিমাণে ইনক্রিজ রয়েছে, যেটা কোয়ার্টার 1-এ FY24-এ মাত্র 7.5% ছিল, সেটাকে কিন্তু 2 গুণের বেশি ইনক্রিজ করে এখানে 16.8% করেছে। যদি আপনি কোম্পানির বুক ভ্যালু দেখেন, যেটা ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, তাহলে কোম্পানির বুক ভ্যালু দেখুন 83 টাকা থেকে ইনক্রিজ করে 88 টাকা এবং এখান থেকেও ইনক্রিজ করে 93 টাকা। বুক ভ্যালু যত ইনক্রিজ হবে আপনার প্রাইস টু বুক তত রিডিউস হবে, যে কারণে প্রাইস আরো বেশি উপরে যাওয়ার পোটেনশিয়াল থাকে। তো প্রত্যেকটা পজিটিভ সাইন কিন্তু এখানে দেখা যাচ্ছে। যদি আপনি কোম্পানির আর্নিং পার শেয়ার দেখেন,
তাহলে 1 টাকা 14 পয়সা ইনক্রিজ থেকে সেটাকে ইনক্রিজ করে কোম্পানি 2 টাকা 95 পয়সা। তো কোম্পানি ভবিষ্যতের জন্য তার ভ্যালুয়েশনকে রিডিউস করছে, মানে প্রাইস টু বুক ভ্যালু হিসেবে নিজেকে ডাউনে আনছে এবং কোম্পানির ইপিএস কে কন্টিনিউ ইনক্রিজ করছে। তার মানে এখানে মাল্টিফোল্ড রিটার্নের পটেনশিয়াল আমি কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছি। তো আশা করছি কোম্পানির বিজনেস মডেলে কি কি ডেভেলপমেন্ট কোম্পানির মধ্যে হচ্ছে এবং ভবিষ্যতে কোম্পানি যে ভালো পারফরমেন্সের জন্য রেডি হচ্ছে, বিজনেস মডেল অ্যানালাইসিস আপনাদের ইজিলি ক্লিয়ার করতে পেরেছি। এবং সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্টসটা এবার আমি ক্লিয়ার করব, যেটা যদি আপনি স্টক মার্কেট নিয়ে সিরিয়াস থাকেন তাহলে একটু অ্যাডভান্স অ্যানালাইসিস ভালো করে যদি শিখতে চান, এই ভিডিওটা আপনার অ্যানালাইসিসকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করবে এবং ভবিষ্যতের এক্সপিরিয়েন্সকে আপনাকে অনেকটা গেইন করতে সাহায্য করবে। যে ব্যাংকিং কোম্পানিকে অ্যাকচুয়ালি কিভাবে আপনি অ্যানালাইসিস করতে পারেন, যে কোম্পানিটা কতদূর যাওয়ার পোটেনশিয়াল রয়েছে, কি কি চেঞ্জেস আপনি কোম্পানির মধ্যে দেখবেন, সেই পয়েন্টসগুলো আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। ভালো করে মনোযোগ সহকারে অ্যাডভান্স পয়েন্টটা বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনি কনফিডেন্সের সাথে এই কোম্পানিতে বড় অ্যালোকেশনে ইনভেস্ট করার সাহস পাবেন। যেই পয়েন্টসটা বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। যারা ভিডিওটিকে এই অবধি দেখেছেন, এখন রাত 1টা বাজে আমি ভিডিওটি রেকর্ডিং করছি। তো আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চাইলে অবশ্যই ভিডিওতে আমার সাথে কিছু কনভারসেশন করবেন, কমেন্টস করবেন যে ভিডিওটি আপনার কেমন লাগছে এবং আমার এই খাটনিটাকে অবশ্যই আপনি অ্যাপ্রিসিয়েট করবেন। ডেফিনেটলি এটুকু তো আমি আপনার কাছে আশা করতেই পারি। চলুন এবার কনসেপ্টে ঢুকে যাচ্ছি। আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। তো আশা করছি এখন আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করছি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এই কোম্পানিটাকে মাত্র 28 টাকার লেভেলে আমি আপনার সাথে ডিসকাসও করেছিলাম এবং একবারে 93 টাকা অব্দি টার্গেট দিয়েছিলাম, যেখান থেকে আমরা বাম্পার লেভেল প্রফিট জেনারেট করে কবে এক্সিট করার কথা সেটাও কিন্তু আমি ইনস্টাগ্রামে আপনাদের বলে দিয়েছি। 93 টাকাতে আমরা ফার্স্ট এক্সিট করেছি এবং 130 টাকার আশেপাশে আমরা ফাইনালি এক্সিট করেছি। সেখান থেকে কোম্পানি 143 টাকা হাই বানায় এবং আজকে কোম্পানি একটা ভালো ডিসকাউন্টে টপের থেকে অ্যাভেলেবেল রয়েছে। যদি আপনি কোম্পানিটাকে ইন্ডাস্ট্রির সাথে কম্পেয়ার করেন তাহলে রিটার্ন রেশিও আপনি একদমই অ্যাভারেজ দেখতে পাবেন, যেখানে রিটার্ন অন ইকুইটি মাত্র 8%, কিন্তু অ্যাকচুয়ালি যেটা আর একটা বছর ওয়েট করলেই এই ইন্ডাস্ট্রির সব থেকে হাইয়েস্ট লেভেল পিএসইউ ব্যাংকের ক্ষেত্রে আপনি দেখতে পাবেন 15 থেকে 16% রিটার্ন অন ইকুইটি কোম্পানি জেনারেট করতে সক্ষম হবে, জাস্ট একটু সময়ের অপেক্ষা। যদি আপনি কোম্পানির পিই রেশিও দেখেন, এটা মনে হতে পারে যে ইন্ডাস্ট্রির একটু হাইয়েস্ট লেভেলে, কিন্তু কোম্পানির পিই রেশিও দিয়ে আশা করছি আপনারা অ্যানালাইসিস বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি কোম্পানির ভবিষ্যতের প্রফিটেবিলিটি কত বেশি ইনক্রিজ হচ্ছে, যে কারণে ভবিষ্যতে এখানে পিই রেশিও আরো বেশি রিডিউস হবে। কারণ কোম্পানির রিটার্ন অন ইকুইটি যদি দ্বিগুণ হয় তাহলে কোম্পানির পিই রেশিও কিন্তু আধা হয়ে যাবে, যে কারণে ভবিষ্যতে এখান থেকে মাল্টিফোল রিটার্নের এখনো পোটেনশিয়াল রয়েছে। যদি আপনি এই কোম্পানির আজকের দিনে রিটার্ন অন অ্যাসেট দেখেন, এটাও কিন্তু আপনার অ্যাভারেজ লেভেলের মনে হবে, এখান থেকে কিন্তু 2-3 হওয়ার পোটেনশিয়াল কোম্পানির মধ্যে রয়েছে। সেই পয়েন্টটাই আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। এবং আজকের দিনে কোম্পানি 1.25% ডিভিডেন্ড ইল্ডও প্রোভাইড করছে। চলুন এবার অ্যাডভান্স পয়েন্টসটা আপনাদের বোঝানোর চেষ্টা করি যে অ্যাকচুয়ালি চেঞ্জেসটা কোম্পানির কোথায় হচ্ছে। যদি আমি সবার প্রথমে কোম্পানির ব্যালেন্স শিটে আসি, দেখুন কোম্পানি কন্টিনিউয়াসলি তার রিজার্ভকে ইনক্রিজ করছে। কোম্পানি তার রিজার্ভকে যত বেশি ইনক্রিজ করবে তত বেশি কোম্পানি তার বুক ভ্যালুকে ইনক্রিজ করছে, কারণ এই ইকুইটি ক্যাপিটাল প্লাস রিজার্ভ এই দুটোর যোগফল হলো কোম্পানির বুক ভ্যালু। তো দেখুন যে কোম্পানিটা লাস্ট 12, 13, 15 বছর ধরে কন্টিনিউয়াসলি তার রিজার্ভকে ইনক্রিজ করেছে, সে কোম্পানি ভবিষ্যতেও তার রিজার্ভকে ইনক্রিজ করবে। তার মানে ভবিষ্যতে কোম্পানির বুক ভ্যালু এখান থেকে আরো বেশি ইনক্রিজ হতে দেখতে পাবেন। তাহলে আজকে যে আপনি এখানে 100 টাকা কোম্পানির বুক ভ্যালু দেখতে পাচ্ছেন, আপনি যদি প্রাইস টু বুক রেশিও হিসেবে দেখেন 1.2% প্রাইস টু বুক আছে। ভবিষ্যতে যদি কোম্পানি তার প্রফিটকে আরো বেশি ইনক্রিজ করতে পারে তাহলে কিন্তু কোম্পানির পি রেশিও কমবে এবং কোম্পানির বুক ভ্যালু বাড়বে। তাহলে আমি দেখি এবার কোম্পানির ভবিষ্যতে কতদূর কোম্পানি তার ইপিএস কে ইনক্রিজ করতে সক্ষম হবে বা কোম্পানি তার পি রেশিওকে কতটা রিডিউস করতে পারবে। যেটা বোঝানোর জন্য আমাকে কোম্পানির এনপিএ তে যেতে হবে যে অ্যাকচুয়ালি এনপিএ নাম্বারটা কতটা আছে। আমি যদি আপনাদের কোম্পানির এনপিএ রেশিওর ভেতরে ঢুকে একবার ডেটাটা দেখাই, তাহলে দেখুন আমরা যদি এখানে 7 নম্বর কলমে রোমান 4-এর ডি পয়েন্টসটা দেখি, তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন কোম্পানির নেট এনপিএ দেওয়া রয়েছে। তো নেট এনপিএ তে কতটা চেঞ্জেস হয়েছে এক বছরে, যদি আপনি কোম্পানির অ্যামাউন্ট হিসেবে নেট এনপিএ দেখেন, তার আগে পার্সেন্টেজটা দেখিয়ে নিই। যেটা এক বছর আগে 1.98% কোম্পানির নেট এনপিএ ছিল, সেটাকে কন্টিনিউ রিডিউস করে আগের কোয়ার্টারে 0.73% করেছিল এবং এবছরে কত করেছে 0.6%। তাহলে এক বছরে আপনি 1.9% থেকে এনপিএ কে রিডিউস করে 0.6% করলেন। তাহলে টোটাল এক বছরে আপনি টোটাল 1.3% এনপিএ পে করেছেন।
তাহলে এখান থেকে নেক্সট 1 বছর যদি আমি দেখি, তাহলে সেই হিসেবে অলমোস্ট অ্যানালাইসিসের সহজ করার জন্য আমি এটুকু বলতে পারি যে কোম্পানি লাস্ট 1 বছরে 1.9% থেকে তার নেট এনপিএ কে কমিয়ে 0.6% কমিয়েছে, তাহলে ভবিষ্যতে আর মাত্র 2 কোয়ার্টার পরেই এই কোম্পানির এনপিএ অলমোস্ট জিরোর আশেপাশে চলে যাবে। যদিও জিরো কোনো কোম্পানির হয় না, তবে জিরোর আশেপাশে যদি আমি অ্যাজিউম করি তবে কিন্তু আমার অ্যানালাইসিস ভুল হবে না। কারণ যে কোম্পানি 1 বছরে 1.3% এনপিএ রিডিউস করেছে, সে কোম্পানির মাত্র 6% এনপিএ রিডিউস করছে, আর হয়তো হার্ডলি 2 কোয়ার্টার লাগতে পারে। তো 2 কোয়ার্টার পরে যতটা এনপিএ এখন আমরা এখানে প্রভিশন করার জন্য যাচ্ছে, সেই এনপিএটা কিন্তু ভবিষ্যতে আমার নেট প্রফিটে চলে আসবে। তো এবার দেখে নিই কতটা অ্যামাউন্ট আমি অ্যাকচুয়ালি এনপিএ পে করছি। তো আগের বছরে যদি আমি এনপিএ দেখি, এটা হচ্ছে অ্যামাউন্ট হিসেবে, এটা ল্যাক্সে রয়েছে, আপনাকে ক্রোরে কনভার্ট করতে হবে। তাহলে আগের বছর যে কোম্পানিটার নেট এনপিএ ছিল 17,000 কোটি টাকা, আমি রাউন্ড ফিগারটা ধরছি, যে কোম্পানির এবছরের এনপিএ কত রয়েছে আপনি ধরতে পারেন 5,900, আমি 6,000 ধরে নিচ্ছি। তাহলে 1 বছরে আপনি কিন্তু 11,000 কোটি টাকা এনপিএ পে করেছেন, মানে প্রভিশন পে করেছেন। তাহলে যে কোম্পানি 1 বছরে 11,000 কোটি টাকা এনপিএ পে করেছে, প্রভিশন করেছে, সে কোম্পানির মাত্র 5,900 কোটি এনপিএ পে করতে কতটা টাইম লাগবে? এর আধা টাইম লাগা উচিত। তাহলে সেই হিসেবে যদি আপনি দেখেন, তাহলে আপনার 2 কোয়ার্টার পরে এই এনপিএটা অলমোস্ট জিরোর আশেপাশে চলে যাবে। তাহলে এই যে 1 বছরে আমি 11,000 কোটির আশেপাশে এনপিএ পে করলাম, সেই টাকাটা নেক্সট বছর যখন আমার এনপিএ জিরো চলে আসবে, অলমোস্ট জিরোর আশেপাশে চলে আসবে, তখন এই টাকাটা কোথায় যাবে? তখন তো আমাকে প্রভিশন করতে হবে না, তখন এই টাকাটা আপনি নেট প্রফিটে রিফ্লেক্ট হতে দেখতে পাবেন। আশা করছি এটুকু আপনাদের ক্লিয়ার হয়ে গেল। তাহলে এবার যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি, তাহলে লাস্ট 3-4 বছর ধরে যেটা আমি বারবার আপনাদের দেখিয়েছিলাম যে 3-4 গুণ কিন্তু কোম্পানি তার নেট প্রফিটকে ইনক্রিজ করবে। দেখুন আমি যে অ্যানালাইসিস করেছিলাম, সমস্ত অ্যানালাইসিস কিন্তু অলরেডি এখানে প্রুভেন রয়েছে, এই সমস্ত পয়েন্টসগুলো অলরেডি প্লে হয়েছে। কারণ যত বেশি আপনার প্রভিশন করা হয়ে যাবে, ভবিষ্যতের জন্য আপনার প্রভিশন কম বেঁচে থাকবে, যে কারণে সেই সমস্ত প্রফিট কিন্তু আপনার নেট প্রফিটে আসবে। যে কারণে দেখুন কন্টিনিউয়াসলি কোম্পানি তার নেট প্রফিটকে বাম্পার লেভেলে ইনক্রিজ করছে। মাত্র 0.65 যে কোম্পানির ইপিএস ছিল, সেটাকে ইনক্রিজ করে কোম্পানির 10.67 নিয়ে এসছে। মানে কোম্পানির এখানে ধরতে পারেন 10 টাইমের থেকে অনেক বেশি কোম্পানি তার ইপিএস কে ইনক্রিজ করেছে। তাহলে আজকের দিনে যদি আমি সেই ক্যালকুলেশন দেখি, তাহলে 11,000 কোটি টাকা তো আমাকে ওখানে প্রভিশন করতে হচ্ছে, আর এখানেও 11,000 কোটি টাকা আমার নেট প্রফিট আছে। আমার টপ লাইন যদি আমি দেখি, তাহলে টপ লাইনও কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে। তাহলে ভবিষ্যতে আমি যদি ধরে নিই নেক্সট ইয়ার আমার 11,000 কোটি টাকাই নেট প্রফিট আসবে, যদিও কন্টিনিউয়াসলি নেট প্রফিট বাড়ছে, তার মানে ভবিষ্যতে এখানে নেট প্রফিট আরো বাড়বে। তাহলে আমি যদি ধরে নিই 11,000 কোটি কোম্পানি নেট প্রফিট নেক্সট ইয়ারে পোস্ট করবে, আর বাকি 11,000 যদি আমার প্রভিশনের থেকে এখানে আসে, তাহলে অলমোস্ট দুগুণ, মানে 11,000 থেকে 22,000 কোটি নেট প্রফিট কোম্পানি 1 বছর পরে পোস্ট করতে সক্ষম হবে। যদি আমি 1 বছর পরে আমার নেট প্রফিটকে দুগুণ করি, তাহলে এই কোম্পানির পি রেশিও কিন্তু এখান থেকে আধা হয়ে যাবে। তাহলে এই কোম্পানিটাই কিন্তু আপনি এখানে 5-6 পি রেশিওতে পেয়ে যাবেন। আর যদি আপনার প্রফিট দুগুণ হয়, তাহলে আপনার রিটার্ন অন ইকুইটি কিন্তু এখানে দুগুণ হবে। তাহলে কোম্পানির রিটার্ন অন ইকুইটি যেটা মাত্র 8% দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু 16% আশেপাশে চলে যাবে। আর আপনার প্রফিটেবিলিটি যত বাড়বে, তত আপনার বুক ভ্যালু বাড়বে, কারণ আপনার ব্যালেন্স শিটে কিন্তু আপনার রিজার্ভ কন্টিনিউ ইনক্রিজ হচ্ছে। তাহলে আপনার রিজার্ভ যত ইনক্রিজ হবে, আজকে যে কোম্পানি আপনি 100 টাকা বুক ভ্যালুতে পাচ্ছেন, যে কারণে কোম্পানির প্রাইস টু বুক 1.2 টাইমস রয়েছে, তো ভবিষ্যতে যেহেতু প্রাইস টু বুক আরো রিডিউস হবে এবং কোম্পানির প্রফিটেবিলিটি ইনক্রিজ হবে, যে কারণে একটা বাম্পার লেভেল প্রফিটের অপরচুনিটি কোম্পানির মধ্যে আমি দেখতে পাচ্ছি। এবং যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাই, তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্নেও কিন্তু এখানে পজিটিভ সাইন আছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নে ভালো করে দেখুন, রিটেল পাবলিকের কাছ থেকে শেয়ার হোল্ডিং কন্টিনিউ রিডিউস হয়েছে। যদি আপনি এখানে এফআইআই স্টেক দেখেন, 1.8% থেকে তাদের স্টেককে তারা ইনক্রিজ করে 5.1% স্টেকে নিয়ে গেছে। ফ্রি ফ্লোট কিন্তু একদমই কম রয়েছে। রিটেল পাবলিকের কাছে মাত্র 10% স্টেক রয়েছে, এবং মাত্র 10% স্টেক যখন ভবিষ্যতে কোম্পানির পারফরমেন্স আরো বেশি ইনক্রিজ হবে, তখন এখানে কিন্তু রিটেল ইনভেস্টর ঝাঁপিয়ে ইনভেস্ট করার চেষ্টা করবে, অথবা এফআইআই ডিআই আরো বেশি ইনফ্লুয়েন্স আমরা ইজিলি এখানে এক্সপেকটেশন রাখতেই পারি। তো আমি যদি একদম সামারাইজ করে দিই, কোম্পানির প্রফিটেবিলিটি কন্টিনিউ ইনক্রিজ হবে, পি রেশিও রিডিউস হবে, কোম্পানির প্রাইস টু বুক রেশিও এখানে ডাউনে আসবে, মানে কোম্পানির বুক ভ্যালু ইনক্রিজ হবে। তো সবকটা পজিটিভ সাইন কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছি। কোম্পানির ডিপোজিট ইনক্রিজ হচ্ছে, কোম্পানির কাসা রেশিও ইনক্রিজ হচ্ছে, কোম্পানির এনপি রিডিউস হচ্ছে,
গ্লোবাল ডিপোজিটকে ইনক্রিজ করছে, অ্যাডভান্সকে ইনক্রিজ করছে। তো সমস্ত পজিটিভ সাইন এই ব্যাংকের মধ্যে আমি দেখতে পাচ্ছি। সেই হিসেবে আমার এক্সপেকটেশন অনুযায়ী যদি আমি এই কোম্পানিটাকে ধরি তাহলে মিনিমাম 200 টাকার আশেপাশে যাওয়ার পোটেনশিয়াল কোম্পানিতে রয়েছে। আর আজকের দিনে যদি আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে দেখি তাহলে মাত্র 120 টাকাতে কোম্পানি রয়েছে। তো ডেফিনেটলি 80% আশেপাশে এখান থেকে নর্মালি যদি আমি প্রাইস টু বুক হিসেবে দেখি তাহলে ওয়ান টাইম প্রাইস টু বুকের আশেপাশে কোম্পানি 1-1.5 বছর পরে ডেফিনেটলি এক্সপেকটেশন যদি আপনি রাখেন তাহলে লম্বা রানের জন্য অবশ্যই মাল্টিফোল রিটার্নের পোটেনশিয়াল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মধ্যে আমি দেখতে পাচ্ছি। আমি প্রিভিয়াস মান্থেই কোম্পানিতে বড় অ্যালোকেশনে ইনভেস্ট করেছি। তো হয়তো আপনাদের আমার অ্যানালাইসিসের সাথে আপনার অ্যানালাইসিস ম্যাচ নাও করতে পারে, কোনো ধরনের ইনফ্লুয়েন্স হবেন না। আপনাদের ইনফ্লুয়েন্স করা আমার কাজ নয়, কারণ এটা স্টক মার্কেট, প্রফিট হলেও আপনার হবে, লস হলেও আপনার হবে। তো আমার অ্যানালাইসিসের সাথে আপনার অ্যানালাইসিস ম্যাচ করলে তবেই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর ইনভেস্ট করার চেষ্টা করবেন। আমার কাছ থেকে একদম বেসিক থেকে এক্সট্রাঅর্ডিনারি কোম্পানির ভ্যালুয়েশন অ্যানালাইসিস, কোম্পানির সিলেকশনের পদ্ধতি, এই কোম্পানিগুলোকে কোথা থেকে খুঁজে বের করবেন, সমস্ত পয়েন্টস A to Z অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চাইলে এবং লাইফ টাইম আমার সাপোর্ট পেতে চাইলে আমার সাথে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, আমার সাথে পার্সোনাল ক্লাসে জয়েন হতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।